তো আজকের ঘটনাটি যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করব। আজকের ঘটনাটি একটি জিনের কবরস্থান কেন্দ্রিক ঘটনা। তো বেশি দেরি করব না, চলুন শুরু করি আমাদের আজকের ঘটনা। রাত প্রায় 2:30 বাজে, আষাঢ়ের শেষের দিক। চারিদিকে অদ্ভুত নীরবতা, যেন পুরো গ্রামটা নিঃশ্বাস বন্ধ করে আছে। আমি তখনও জেগেছিলাম, কারণ সেদিনই প্রথম শুনছিলাম আমি আমাদের গ্রামের পাশে পুরনো শ্মশানটার পেছনে আছে একটি জিনের কবরস্থান। আমাদের গ্রামটা একদমই ছোট, শহর থেকে অনেক দূরে একটি গ্রাম। বিদ্যুৎ আসে আর যায়, নেটওয়ার্ক থাকে না, আর রাত নামলে চারপাশ এমন অন্ধকার হয় যেন আকাশটা মাটিতে নেমে এসেছে। ছোটবেলা থেকেই শুনে এসেছি শ্মশানের পেছনের ঝোপঝাড়ের ভেতরে কেউ যায় না ওখানে। সেখানে নাকি মানুষের কবর দেওয়া হয়নি কখনো, কিন্তু মাটির নিচে সারি সারি উঁচু ঢিবি দেখা যায়। গ্রামের বয়স্ক লোকেরা বলতেন ওগুলো মানুষের কবর না, ওগুলো জিনের কবর। আমি এসব বিশ্বাস করতাম না, কারণ আমি কলেজে পড়ি, বিজ্ঞান বিশ্বাস করি। কিন্তু সেদিন যা দেখছিলাম তার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। আসলে ঘটনাটা শুরু হয় আমার বন্ধু রাশেদের নিখোঁজ হওয়া নিয়ে। রাশেদ একটু দুঃসাহসী টাইপের ছিল, চ্যালেঞ্জ নিতে খুবই ভালোবাসতো। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা দিতে দিতে সে হঠাৎ বলে বসে, চলো আজ রাতে জিনের কবরস্থানে যাই আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু রাত 12টার পর হঠাৎ সে আমাকে ফোন করে, গলা কাঁপছিল, বলল, আমি এখন শ্মশানে পেছনে, তোরা সবাই আস, কিছু একটা অদ্ভুত আছে এখানে। আমি রেগে বললাম, পাগল নাকি তুই, এত রাতে ওখানে গেছিস কেন? সে শুধু বলল, তুই এলে বুঝবি, আমি একা থাকতেছি না। লাইন কেটে যাই। প্রথমে ভাবলাম হয়তো নেটওয়ার্কের সমস্যা, কিন্তু বারবার ফোন করেও আর পাইনি তাকে আমি। ভেতরে অজানা একটা ভয় কাজ করতে লাগলো। শেষ পর্যন্ত টর্চ নিয়ে বের হলাম আমি। কাউকে কিছু বলিনি, মনে হচ্ছিল ও হয়তো আমাকে ভয় দেখানোর জন্য নাটক করছে। শ্মশানের দিকে যাওয়ার পথটা একদমই সরু, দুই পাশে বাঁশঝাড়। বাতাস না থাকলেও বাঁশঝাড়গুলো হালকা শব্দ করছিল, খসখস 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 শব্দ করছিল, যেন কেউ লুকিয়ে হাঁটছে। পা ভারী হয়ে যাচ্ছিল আমার, কিন্তু বন্ধুর কথা ভেবে এগিয়ে গেলাম আমি। শ্মশানের পাশ দিয়ে পেছনের দিকে যেতেই টর্চের আলোয় মাটির উঁচু ঢিবিগুলো চোখে পড়লো আমার। সত্যি ওগুলো কবরের মতো একদম, কিন্তু আশেপাশে কোনো নাম ফলক নেই, কোনো চিহ্ন নেই, শুধু কাঁচা মাটি আর তার ওপর শুকনো ঘাস। আমি ডাকলাম, রাশেদ, রাশেদ। কোনো উত্তর নেই, একদমই চুপচাপ সবকিছু। হঠাৎ টর্চের আলো নিভে গেল আমার। নতুন ব্যাটারি ছিল, কয়েকবার ঝাঁকিয়ে আবার জ্বালালাম। আলো জ্বলতেই দেখলাম সামনে একটা ঢিবির পাশে কেউ বসে আছে, সাদা কাপড় পরা, মাথা নিচু করে। আমি ভাবলাম রাশিদই হবে হয়তো। কাছে গিয়ে বললাম, এই নাটক বন্ধ কর। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। ওটা রাশেদ ছিল না। তার মুখ অস্বাভাবিক লম্বা, চোখ দুটো কালো, পুরো কালো, কোনো সাদা অংশ নেই, ঠোঁট নেই, শুধু চওড়া একটা রেখা। আর তার গায়ে কাপড়টা মাটির সঙ্গে লেপ্টে আছে, যেন মাটির ভেতর থেকেই উঠে এসেছে। আমি একদম ভয় জমে গেলাম। গলা দিয়ে কোনো কথা বা শব্দ বের হচ্ছিল না আমার। হঠাৎ পেছন থেকে রাশেদের কণ্ঠ ভেসে এলো, ওদিকে তাকাস না। আমি ঘুরে দেখি রাশেদ দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চেহারা কেমন যেন ফ্যাকাশে লাগছে আমার কাছে, চোখের নিচে কালচে দাগ। আমি দৌড়ে ওর কাছে গেলাম, বললাম, ওটা কে? রাশেদ ধীরে ধীরে বলল, আমি ঢিবিগুলোর ছবি তুলছিলাম। হঠাৎ মাটির নিচ থেকে শব্দ আসতে লাগলো, কারা যেন ফিসফিস করে কথা বলছে। তারপর এটা উঠলো। আমি আবার সামনে তাকালাম, কেউ নেই। ঢিবিটা আগের মতোই শান্ত, যেন কিছুই হয়নি। আমি বললাম, চল এখান থেকে আমরা চলে যাই। এটা বলে রাশেদকে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। কিন্তু কয়েক কদম যাওয়ার পর বুঝলাম আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেই পথটা আর নেই। বাঁশঝাড় নেই, শ্মশান নেই, চারিদিকে শুধু একই রকমের ঢিবি, শুধু কবরের মতো ঢিবি,
অসংখ্য ঢিবি দেখা যাচ্ছে, যত দূরে চোখ যায় তত দূরেই ঢিবি দেখা যায়। হাওয়া ঠান্ডা হয়ে গেল, নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ চারিদিক থেকে ফিসফিস শব্দ, অজানা ভাষা। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে খুব আস্তে কথা বলছে। রাশেদ আমার হাত চেপে ধরল, তার হাত বরফের মতো ঠান্ডা। আমি মোবাইল বের করলাম, নেটওয়ার্ক নেই, সময় দেখাচ্ছে 2:47। কিন্তু আমরা তো এখানে এসেছি সর্বোচ্চ 20 মিনিট আগে। একটা ঢিবির মাটি কাঁপতে শুরু করলো, তারপর আরেকটা, তারপর একসাথে অনেকগুলো। মাটির ভেতর থেকে ধীরে ধীরে বের হতে লাগলো কালচে হাত, লম্বা আঙ্গুল, নখগুলো তীক্ষ্ণ। রাশেদ চিৎকার করে উঠলো। আমি ওকে টানতে লাগলাম, কিন্তু হঠাৎ দেখলাম ওর পায়ের নিচের মাটিও নরম হয়ে যাচ্ছে, যেন কাদা মাটি। রাশেদ বলল, ওরা আমাকে ডাকছে, বলেছি আমি তাদের জায়গায় ঢুকেছি। আমি চিৎকার করে বললাম, কিছু শুনবি না, আয়। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কানের কাছে। কেউ ফিসফিস করে বলল, একজন আসছে, আরেকজন থাকবে। আমি ঘুরে কিছু দেখতে পেলাম না, কিন্তু রাশেদের হাত হঠাৎ আমার হাত থেকে ছুটে গেল। আমি চোখের সামনে দেখলাম ও ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। ওর মুখে কোনো চিৎকার নেই, শুধু অবাক দৃষ্টি, যেন ও বুঝতেই পারছে না কি হচ্ছে। আমি ওকে ধরার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত শুধু কাদা ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে ও পুরোপুরি মাটির নিচে ঢুকে গেল। চারিদিক তখন অদ্ভুত হাসির শব্দ শোনা যাচ্ছিল, না মানুষের না কোনো পশুর। আমি দৌড়াতে শুরু করলাম, কোথায় যাচ্ছে জানি না, আমি শুধু দৌড়াচ্ছি। হঠাৎ সামনে একটা আলো দেখতে পেলাম, গ্রামের দিকের আলো। এক লাফে যেন আমি শ্মশানের পাশে থেকেই এসে পড়লাম। পেছনে দেখালাম, কিছুই নেই, শুধু আগের মতো অন্ধকার আর ঝোপঝাড়। পরের দিন সকালে গ্রামের লোকজন নিয়ে সেখানে গেলাম। রাশেদের কোনো চিহ্নও নেই। পুলিশ এলো, খোঁজাখুঁজি হলো, কেউ কিছু পেল না। কিন্তু আমি একা গিয়ে ঢিবিগুলো গুনলাম, আগে যতগুলো ছিল তার থেকে একটা বেশি আছে। আর সেই নতুন ঢিবিটার মাটি ছিল একদম টাটকা, তার ওপর পড়েছিল রাশেদের মোবাইল। সেদিনের পর থেকে আমি প্রায় একই স্বপ্ন দেখি। আমি দাঁড়িয়ে আছি সেই কবরস্থানে, চারপাশে ঢিবি, আর একটার ভেতর থেকে রাশেদের কণ্ঠ ভেসে আসে, তুই কেন ফিরে গেলি? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটছে গত মাসে। আমার ছোট ভাই আমাকে বলল, দাদা, শ্মশানের পেছনে কেউ আমাকে ডাকছিল। আমি রাগ করে বললাম, ওদিকে যাবি না। সে বলল, ওরা বলছিল তুই তো আগেও এসেছিলি এখানে। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল একদম। আমি বুঝলাম ওরা কাউকে একবার ঢুকতে দিলে ছেড়ে দেয় না, শুধু সময় নাই। এখন মাঝরাতে মাঝে মাঝে আমার ঘরের মেঝেতে মাটি জমে থাকে, জানালা বন্ধ থাকলেও ঠান্ডা বাতাস ঢোকে, আর কানে ভেসে আসে সেই একই ফিসফিস, একজন আসছে আর একজন থাকবে, একজন আসছে আর একজন থাকবে। আমি জানি একদিন আবার আমাকে ডাকবে, আর হয়তো এবার আমি পথ খুঁজে পাবো না। গ্রামের লোকেরা এখনো বলে ওটা জিনের কবরস্থান। সেখানে যারা কৌতূহল নিয়ে যায় তারা আর কেউ পুরোপুরিভাবে ফিরে আসে না। আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে মনে হয় সেদিন মাটির নিচে যে ডিবিটা নতুন হয়েছিল, হয়তো সেটা আমার জন্যই প্রস্তুত ছিল। তো যাই হোক লিসেনার্স, শুনছিলেন ভূতের গল্প। এটি একটি জিন কেন্দ্রিক ঘটনা। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভূতের গল্প শুনতে আমাকে সাপোর্ট করবেন, উৎসাহ করবেন। তো এখনও যারা ভিডিও নিচে কমেন্ট করেননি অবশ্যই কমেন্ট করে আসবেন। আর এই গল্পগুলো আমি সবসময় চ্যাটজিপিটি থেকে নিয়ে থাকি, কারণ এই গল্পগুলো নিয়ে আমি পড়ি আর আমি ভাবি যে আপনাদের সাথেও শেয়ার করা যায় কিনা, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক লিসেনার্স, চলেন চলে যাই আমরা আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। সেই দিনও ঠিক অন্য দিনের মতোই ছিল গ্রামটা। আষাঢ়ের শেষের দিক, আকাশে মেঘের ভাঁজ, বাতাসে কাঁচা কাদার গন্ধ। আমাদের গ্রামটা ছোট্ট, একদমই ছোট্ট, নদীর ধারে গ্রাম, দুপাশে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা। আর সেই রাস্তাটার বাদিক ঘেঁষে যে পুরনো বাঁশঝাড়, সবাই তাকে ডাকে বাঁশতলা। বাঁশতলার নাম শুনলেই গ্রামের মানুষ একটু থেমে যায়। কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু
সন্ধ্যার পর ওই দিক দিয়ে একা যেতে চাইলে কেমন যেন অস্বস্তি লাগে। ছোটবেলায় শুনতাম ওই বাঁশঝাড়ের ভেতরে নাকি আগে একটা পুরনো ভিটে ছিল। কারো মতে সেখানে এক বিধবা থাকতো, কারো মতে এক রাখাল ছেলে থাকতো। কিন্তু সেই রাখাল ছেলে নাকি এক ঝড়ের রাতে নিখোঁজ হয়ে যায়। সত্যিটা আসলে কেউই জানে না, কিন্তু গল্প আছে অনেক। আমি এসব বিশ্বাস করতাম না। সেদিন বিকেলে আমাকে যেতে হয়েছিল বাঁশতলার পাশের পুকুরের থেকে জাল তুলে আনতে। বাবার শরীর খারাপ, তাই কাজটা আমারই করতে হলো। তখনও আলো ছিল, কিন্তু পশ্চিম আকাশে কালো মেঘ জমছিল। মা বলল, তাড়াতাড়ি ফিরে আই, আজকে হাওয়াটা ভালো লাগছে না। আমি হেসে উড়িয়ে দিলাম, হাতে লণ্ঠন নিলাম না। ভাবলাম ফিরতে ফিরতে অন্ধকার নামবে না। বাঁশতলার কাছে পৌঁছাতেই বাতাসে যেন বদলে গেল। গ্রাম জুড়ে যেখানে কাকড়ার ডাক, ছেলেদের চিৎকার, হাঁসের ডানা ঝাপটানোর শব্দ, সেখানে বাঁশঝাড়ের ধারে এসে হঠাৎ সব চুপচাপ। শুধু বাঁশের মাথাগুলো হাওয়ায় কাঁপছে, খড়খড় খড়খড় শব্দ করছে। আমি পুকুর ঘাটে নেমে জাল তুলতে লাগলাম। জাল ভারী ছিল, বুঝলাম মাছ পড়ছে ভালোই। হঠাৎ পেছনে শুকনো পাতার উপর কারো পায়ের শব্দ পেলাম, খসখস খসখস শব্দ। ভাবলাম হয়তো পাশের বাড়ির কালু কাকা। না তাকিয়েই বললাম, কে? কালু কাকা? কোনো উত্তর নেই। আবার শব্দটা হলো, এবার একটু কাছেই। ঘাড়ের পেছনে ঠান্ডা বাতাস লাগলো আমার। অকারণে গা শিরশির করে উঠল। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। কেউ নেই, পেছনে একদম ফাঁকা। শুধু বাঁশঝাড়গুলো অদ্ভুতভাবে দুলছে, অথচ বাতাস তখন থেমে গেছে। নিজেকে বোঝালাম, ভয় পেলে হয়তো চলবে না। তাড়াতাড়ি জাল গুছিয়ে কাঁধে তুলে হাঁটা দিলাম। কিন্তু বাঁশতলার মাঝামাঝি আসতেই মনে হলো কেউ যেন পেছন থেকে আমার কাঁধের ওপর তাকিয়ে আছে। পায়ের গতি বেড়ে গেল আমার। কাঁচা রাস্তা কাদায় পিচ্ছিল। হঠাৎ ডান দিকের বাঁশঝাড়ের ভেতর থেকে খুব আস্তে আস্তে একটা ডাক শোনা গেল, এই শুনছো? এই শুনছো? গলা খুবই মৃদু, যেন দূরে থেকে ভেসে আসছে, কিন্তু পরিষ্কার কথাটা। একটা মেয়ের গলা। আমি থেমে গেলাম। গলা শুকিয়ে কাঠ আমার। নিজেকে বললাম, এটা নিশ্চয়ই কারো মজা করা হবে, হয়তো কেউ আমার সাথে মজা করছে হয়তো। গ্রামের ছেলেরা মাঝে মাঝে ভয় দেখায়, কিন্তু ওই গলায় কেমন যেন একটা টান ছিল, দুঃখের মতো টান, আর এক অদ্ভুত ফাঁপা প্রতিধ্বনি। আবার ডাক এলো, এবার একটু স্পষ্ট, দাঁড়াও, ওখানেই দাঁড়াও। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। ধীরে ধীরে বাঁশঝাড়ের দিকে তাকালাম। ঘন অন্ধকার, ভেতরে কিছু দেখা যায় না, কিন্তু মনে হলো দুটো ফ্যাকাশে সাদা দাগ যেন নড়ল। আমি চোখ কসলালাম, আবার তাকালাম, কিন্তু কিছুই নেই। হঠাৎ পেছন থেকে কেউ যেন ফিসফিস করে বলল, আমাকে দেখেও চিনলে না? আমাকে তুমি চিনতে পারলে না? এবার শব্দটা একেবারেই কানের কাছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। জালটা ফেলে দৌড় দিলাম। কাদায় পা পিছলে যাচ্ছে, পড়ে যেতে লাগলাম। কোনো রকম ভাবে উঠে ছুটলাম। মনে হচ্ছিল ঠিক পেছনে কেউ দৌড়চ্ছে আমার। খসখস শব্দ, বাঁশের ঠোকাঠুকি, ফিসফিস গলা। বাড়ির উঠোনে ঢুকেই হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম। মা ছুটে এলো, কি হয়েছে বাবা? এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আমি কিছুই বলতে পারলাম না, শুধু বললাম, ওখানে কেউ ছিল। সেদিন রাতে জ্বর এলো আমার, কাঁপুনি দিয়ে জ্বর, একদম কাঁপুনি দিচ্ছিল আমার। স্বপ্নে বারবার দেখলাম বাঁশঝাড়ের ভেতরে দাঁড়িয়ে আছে এক মেয়ে, চুল লম্বা, মুখ দেখা যায় না, শুধু চোখ দুটো সাদা আর ঠোঁট নড়ে। চিনলে না? পরের দিন সকালে কালু কাকা এলো। মা সব শুনে তাকে ডেকেছিল। কাকা চুপচাপ শুনে বলল, তুই ঠিক কোথায় দাঁড়িয়েছিলি বাবা? আমি জায়গাটা বুঝিয়ে দিলাম কাকাকে। কাকা দীর্ঘশ্বাস ফেললো, ওই জায়গাতেই তো বছর 10 আগে শ্যামলী মরেছিল। আমি বললাম, শ্যামলী? শ্যামলী নামটা আমি আগে কখনো শুনিনি। কাকা বলল, শ্যামলী ছিল পাশের গ্রামের একজন মেয়ে। বিয়ের ঠিক আগে একদিন বিকেলে সে নাকি ওই পুকুরে জল আনতে গিয়েছিল, তারপর আর ফেরেনি। 2 দিন পর তার লাশ পাওয়া যায় বাঁশঝাড়ের ভেতর। কেউ বলে সাপে কেটেছিল, কেউ বলে আত্মহত্যা, কিন্তু তার মুখে নাকি তখনও এক অদ্ভুত হাসি ছিল। আমি চুপ করে রইলাম।
গলার ভেতরে কাটা বেঁধে গেল আমার। কাকা বলল, অনেকেই বলে সন্ধ্যার পর সে ডাকে, বিশেষ করে যারা তার বয়সী ছেলে। মা তাড়াতাড়ি বলল, চুপ করুন এসব কথা, বাদ দেন আপনি এসব কথা। কাকা আর কিছুই বলল না, কিন্তু আমার ভেতরের ভয়টা তখন স্থায়ী হয়ে গেছে। তারপর কয়েকদিন কিছুই হয়নি আমার। আমি ইচ্ছে করেই বাসতলার দিক এড়িয়ে চলতাম, কিন্তু গ্রামে এসব রাস্তা তো একসময় ওই দিক দিয়েই যাই। এক সন্ধ্যায় বাধ্য হয়ে আবার যেতে হলো ওই রাস্তায়, সঙ্গে লণ্ঠন আর মনে মনে নাম জপছি। বাসতলার কাছে আসতেই লণ্ঠনের শিখা কেঁপে উঠল। বাতাস নেই, তবুও শিখা একবার লম্বা একবার ছোট হচ্ছে। চারপাশে আবার সেই অস্বাভাবিক নীরবতা। হঠাৎ লণ্ঠনটা নিভে গেল, চারিদিকে একদম অন্ধকার। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, হৃদস্পন্দন কানে বাজছে আমার। ঠিক তখনই বাসধারের ভেতর থেকে খুব আস্তে আস্তে একটা সুর ভেসে এলো। কেউ যেন পুরনো বিয়ের গান গাইছে, গলায় কান্না মেশানো। ওরে গিরিধারী আইরে, ওরে গিরিধারী আইরে। সুরটা ভাঙা, কিন্তু কেমন যেন টেনে টেনে নিচ্ছে। আমার পা নিজের অজান্তেই বাসধারের দিকে এগোতে লাগলো। এক পা দুই পা, এক পা দুই পা করে আমি আগাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ আমাকে ভেতরে ভেতরে ডাকছে। অন্ধকারের মধ্যে হঠাৎ দেখতে পেলাম একটা সাদা শাড়ির আভাস। চুলগুলো মাটিতে লুটিয়ে আছে, মুখ নিচু। আমি ফিসফিস করে বললাম, কে কে ওখানে? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। মুখটা স্পষ্ট দেখা যায় না, কিন্তু চোখ দুটো একদম ফ্যাকাশে, ঠোঁট নড়ে উঠল। এবার চিনতে পারছো? হঠাৎ বুঝলাম মুখটা আমার খুব চেনা, যেন আমারই বয়সী কারো না, যেন আমার নিজের মুখের মতো। এক ঝাটকায় ঠান্ডা হাত আমার কবজি চেপে ধরল, বরফের মতো ঠান্ডা হাত। আমি চিৎকার করতে গেলাম, গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ঠিক তখন দূর থেকে কারো চিৎকার, এই কে ওখানে? কয়েকজন গ্রামবাসী টর্চ নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। আলো পড়তেই সব মিলিয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। পরে শুনেছি আমাকে বাসঝাড়ের একেবারে ভেতর থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কবজিতে নাকি নীলসে দাগ ছিল, কারো আঙ্গুলের মতো। আজও সেই দাগটা হালকা করে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? শ্যামলীর একটা পুরনো ছবি নাকি কারো কাছে ছিল। কয়েকদিন পর সেটা দেখতে পেলাম। ছবিটা হাতে নিয়ে আমার বুক কেঁপে উঠল। মেয়েটার মুখটা অবিকল আমার মতো। তারপর থেকে আমি বুঝছি বাসতলার কাছে কেউ আছে। সে শুধু ডাকে না, সে খোঁজে। হয়তো সে কাউকে চিনতে চায়, হয়তো সে কাউকে নিজের জায়গায় নিতে চায়। গ্রামের মানুষ আজও সন্ধ্যার পর বাসতলা এড়িয়ে চলে। কেউ আর জোরে কথা বলে না ওদিক দিয়ে হাঁটলে। আর আমি এখনো মাঝরাতে মাঝে মাঝে সেই ফিসফিস শুনি, এবার তো চিনতে পারছো, এবার তো চিনতে পারছো। এই গলাটা আমি মাঝরাতে এখনো শুনতে পাই। তো লিসেনার্স, শুনছিলেন দ্বিতীয় ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন, যেন পরবর্তী ভালো ভালো আপনাদের গল্প শোনাইতে পারি। আর এই গল্পগুলো আমি সবসময় চ্যাটজিপিটি থেকে নিয়ে থাকি। আমি নিজেও গল্প পড়ি, আপনাদেরকেও শোনাইতে ভালোবাসি, তাই জন্য আমি আপনাদেরকে পড়ে শোনাই। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক আমাদের পরবর্তী ঘটনা। এই ঘটনাটা আমি অনেকদিন কাউকে বলিনি, কারণ বললে মানুষ হাসে, বলে চাপা দুঃখ, কল্পনা, মানসিক চাপ। আমিও তাই ভেবেছিলাম, যতদিন না পর্যন্ত বুঝলাম বিষয়টা শুধু আমার কল্পনা না। ঘটনাটা 2023 সালের ডিসেম্বরের। জায়গাটা ভালুকা। আমি তখন নতুন চাকরি পেয়েছি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে, নাইট শিফট সুপারভাইজার হিসেবে। থাকার জন্য ফ্যাক্টরির কাছেই একটা একতলা বাসা ভাড়া নিই। বাড়িটা একটু নিরিবিলি জায়গায়, পেছনে ফাঁকা মাঠ, তারও পেছনে পুরনো কবরস্থান। বাড়িওয়ালা প্রথম দিনই আমাকে বলেছিল, ভাই রাত 3টার পরে বাইরে বের হবেন না। আমি হেসে বলছিলাম, চোর ডাকাতের ভয়? লোকটা একটু থেমে বলছিল, মানুষের ভয় থাকলে তো ভালোই আসিল। কথাটা তখন গুরুত্ব দেয়নি আমি।
প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক। নাইট শিফট করে ভোরে ফিরি, সকাল পর্যন্ত ঘুম, বিকেলে উঠি। কিন্তু একটা জিনিস ধীরে ধীরে খেয়াল করলাম, প্রতিদিন ঠিক রাত 3:13 যখনই বাজবে তখনই আমার ঘুম ভেঙে যাবে। এলাম না, কোনো শব্দে না, হঠাৎ করেই চোখ খুলে যায়। প্রথম 2-3 দিন ভেবেছিলাম কাকতালীয়, কিন্তু চতুর্থ দিন ঘুম ভাঙার পরে মনে হলো ঘরে আমি একা না। লাইট বন্ধ ছিল, জানালা দিয়ে হালকা চাঁদের আলো আসছে। আমার বিছানার পায়ের দিক দেয়ালের সাথে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো কাপড় ঝোলানো স্ট্যান্ডের ছায়া, কিন্তু সমস্যা হলো আমার ঘরে কোনো স্ট্যান্ড ছিল না। আমি চোখ কষলে আবার তাকালাম, ছায়াটা যেন একটু নড়ল। আমার বুকের ভেতর ঠক ঠক শুরু করলো, একদম ঠক ঠক করে উঠলো আমার বুকের ভেতর। সাহস করে লাইট জ্বালালাম, ঘর একদম খালি। সে রাতে আর ঘুমাইনি আমি। পরের দিন ফ্যাক্টরিতে গিয়ে সহকর্মী রাকিবকে বললাম। সে হেসে বলল, ভাই, নতুন জায়গা, মাথার ভুল হয়তো বা আপনার। কিন্তু বাড়িওয়ালার মুখে যখন শুনলাম আগের ভাড়াটিয়াও নাকি হঠাৎ করে বাসা ছেড়ে চলে গেছে, কোনো কারণ না বলেই, তখন একটু অস্বস্তি লাগলো আমার। সপ্তাহখানেক পর ঘটনা বদলে গেল। সেদিন নাইট শিফট ছিল না আমার, বাসায় একাই ছিলাম আমি। ঠিক রাত 3:13 বাজে যথারীতি আবারও ঘুম ভাঙলো আমার। কিন্তু এবার চোখ খোলার সাথে সাথে বুঝলাম কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমি নড়তে পারছিলাম না, পুরো শরীর অবশ, শুধু চোখ নড়ছে আমার। অন্ধকারে স্পষ্ট দেখতে পেলাম একটা লম্বা অবয়ব, মাথা প্রায় সিলিং ছুঁই ছুঁই। মুখ দেখা যায় না, শুধু দুটো জায়গা লালচে অন্ধকারের মতো। সে ধীরে ধীরে ঝুঁকে আমার মুখের কাছে এলো। আমি তার নিঃশ্বাস অনুভব করলাম, বরফের মতো ঠান্ডা একদম নিঃশ্বাসটা। তারপর খুব নিচু ভাঙা গলায় বলল, তুমি আমার জায়গাটাই ঘুমাও কেন? আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ সবকিছু অন্ধকার। যখন জ্ঞান ফিরল সকাল 9টা, আমি বিছানায় একা, কিন্তু বালিশের পাশে স্পষ্ট কালো দাগ, যেন কেউ ভেজা কাদা মাখা হাত দিয়ে ধরেছিল। আমি ছবি তুললাম, অফিসে যাওয়ার আগে আবার তাকালাম, দাগ নেই। সেদিন রাতে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, এই ঘরে কেউ আগে মারা গিয়েছিল? লোকটা অনেকক্ষণ চুপ থেকে বলল, অনেক বছর আগে এই জমিতে একটা টিনের ঘর ছিল, একজন হুজুর থাকতো। মানুষ বলতো উনি জিন পোষেন। আমি হেসে বললাম, এইসব কুসংস্কার। বাড়িওয়ালা ধীরে ধীরে বলল, হুজুর মারা যাওয়ার পর 3 দিন লাশ পাওয়া যায়নি। ঘর ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজাটা ভাঙলে দেখা যায় ঘর খালি, কিন্তু মাটিতে পোড়া দাগ, মানুষের শরীরের আকৃতি মতো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতেই সিদ্ধান্ত নিলাম, আজ জেগে থাকবো, দেখি আসলে কি হয়। রাত ঠিক 3:12। ঘড়ির দিকে তাকিয়ে আছি, 3:13। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল, নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগলো আমার। দরজা আস্তে আস্তে কিসকিস শব্দ করে খুলে গেল। আমি স্পষ্ট শুনলাম কারো খালি পায়ে হাঁটার শব্দ, ঠক 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 ঠক। শব্দটা বিছানার পাশে এসে থামলো। আমার সাহস হচ্ছিল না তাকানোর, কিন্তু না তাকিয়েও বুঝতে পারছিলাম সে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মাথা তুললাম, এবার তাকে পরিষ্কার দেখলাম, মানুষের মতো, কিন্তু পুরোপুরি না। তো সে বলল, আমি এখানে থাকি অনেক আগে থেকে। তোমরা আসো, থাকো, চলে যাও, কিন্তু কেউ থাকে না। আমি কাপা গলায় বললাম, তুমি কি চাও, তুমি কি চাও? সে বলল, শুধু আমার জায়গা চাই, বিছানাটা সরাও। আমার মাথায় হঠাৎ ঝলক দিল, এই বিছানার জায়গাটাই কি সেই পুরনো টিনের ঘরের কেন্দ্র ছিল? পরের দিন সকালে বিছানা সরিয়ে দেখি মেঝের টাইলসের একটা অংশ অন্যগুলোর চেয়ে কালচে। কৌতূহল চেপে রাখতে পারলাম না। এক রাজমিস্ত্রিকে ডেকে টাইলসটা উঠালাম। নিচে পুড়ে যাওয়া মাটির দাগ, কিন্তু মানুষের শোয়া আকৃতির মতো। রাজমিস্ত্রি কাজ ছেড়ে চলে গেল, বলল, ভাই, এই জায়গাটা ভালো না, আমি কাজ করতে পারবো না। সেই রাতের পর থেকে আর সে আসে না। কিন্তু গল্প এখানেই শেষ না, গল্প এখান থেকেই শুরু। আমি বাসা ছেড়ে দিয়েছি, এখন ঢাকায় থাকি, ঢাকাতে। তবুও মাঝে মাঝে রাত 3:13 ঘুম ভাঙে আমার। ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাস লাগে, আর খুব আস্তে আস্তে একটা কণ্ঠস্বর শুনি,
তুমি ভাবছো জায়গাটা বদলাইলে আমি থাকবো না? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই ঘটনাটা আমি কাউকে বলিনি, রাকিব ছাড়া। আর গত মাসে শুনলাম রাকিব নতুন করে ভালুকায় একটা বাসা নিয়েছে। গতকাল সে আমাকে ফোন করে শুধু একটা কথাই বলছে, ভাই, ঠিক 3:13 ঘুম ভাঙে আমার, আর কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে। আমি তাকে কিছু বলিনি, কারণ আমি জানি কিছু কিছু সত্তা জায়গার সাথে বাঁধা না, তারা মানুষের সাথেও থাকে। তো এই ছিল ঘটনা। তো লিসেনার্স, আসলে আমার গল্প বলাতে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি চান যে আপনাদের ঘটনা পাঠাবেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার জিমেলটি দেওয়া থাকবে, চাইলে আপনারা আপনাদের ঘটনা পাঠাইতে পারবেন। আপনাদের ঘটনা পাঠাইতে ডেসক্রিপশন বক্সের জিমেলটি চেক করুন এবং আপনাদের ঘটনাটি পাঠিয়ে দিন। চলে যাব আমরা আমাদের পরবর্তী ঘটনায়। তো চলুন শুরু করা যাক আমাদের পরবর্তী ঘটনা। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। এই ঘটনাটি আমি অনেকদিন কাউকে বলিনি, কারণ আমি নিজেও নিশ্চিত ছিলাম না আমি যা দেখেছি সেটা সত্যি নাকি গভীর রাতের বিভ্রম। আমাদের গ্রামের বাড়িটা কিশোরগঞ্জ জেলার এক নির্জন এলাকায়। বাড়ির পেছনের বাঁশঝাড়, ডান দিকে একটা পুকুর, আর তার সামনেই পুরনো কাঁঠাল গাছ। গাছটার বয়স কেউ জানে না, কিন্তু দাদু বলতেন এই গাছের আগেও এখানে একটা জঙ্গল ছিল। ঘটনাটা ঘটেছিল শীতের এক রাতে। সেদিন বাড়িতে লোকজন ছিল কম। আব্বু আম্মু এক আত্মীয়র বাসায় গিয়েছিল। আমি একাই ছিলাম বাসায়। গ্রামে একা থাকার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, কিন্তু সেই রাতের শান্তিটা কেমন যেন ভারী লাগছিল। রাত তখন প্রায় 2:45 হবে। হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। কোনো দুঃস্বপ্ন না, কোনো শব্দও না, তবুও মনে হলো কেউ যেন আমাকে ডেকে তুলেছে। চোখ খুলেই বুঝলাম ঘরের অস্বাভাবিক ঠান্ডা। জানালা বন্ধ, দরজা বন্ধ, তবুও কেমন বরফ শীতল বাতাস। আমি চাদর গায়ে দিয়ে আবারও শোয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই শুনলাম বাইরে কেউ কোরআন তেলাওয়াত করছে। আমার বুকের ভেতরটা ধক ধক করে উঠল। প্রথমে ভাবলাম পাশের মসজিদ থেকে আসছে হয়তো, কিন্তু আমাদের বাড়ি থেকে মসজিদ বেশ দূরে হয়, আর এত স্পষ্ট শব্দ কখনো আসবে না। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। তেলাওয়াতটা একদম ঠিক নিয়মে, রুকু সিজদা, কারণ নামাজ পড়ার শব্দ আসছে, কিন্তু শব্দটা ঘরের ভেতর থেকে নয়, বাইরে উঠোন থেকে আসছে। আমার শরীরের ভেতরে কেমন অস্বস্তি জমতে লাগলো। এই সময়ে কে উঠানে নামাজ পড়বে? গ্রামে কেউ যদি আসে দরজায় ডাক দিত। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর জানালা কাঠের পাল্লা একটু ফাঁক করলাম। বাইরে কুয়াশা, উঠোনের মাঝখানে কাঁঠাল গাছের ছায়া, আর ঠিক তার নিচে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে। আমি প্রথমে ভাবলাম হয়তো কেউ পাঞ্জাবি পরে এসেছে, কিন্তু একটু ভালো করে তাকাতেই বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক না। অবয়বটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা মাটিতে পুরো ঠেকছে না, যেন মাটি সামান্য উপরে ভাসছে। আমি চোখ কসলালাম, আবার তাকালাম। সে রুকুতে গেল, কিন্তু রুকু করার সময় তার শরীরে অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেল। পিঠ বাঁকা, কিন্তু মাটি থেকে দূরত্ব একই রকম হয়ে গেল। আমার গলা শুকিয়ে গেল। আমি জানালাটা বন্ধ করতে চাইছিলাম, কিন্তু হাত নড়ছিল না আমার। কেমন যেন স্থির হয়ে গেছি। তারপর সে সিজদায় গেল। আমি স্পষ্ট দেখলাম তার কপাল মাটিতে লাগেনি, 1 আঙ্গুল পরিমাণ উপরে থেমে আছে। তবুও মাটিতে যেন হালকা চাপ পড়ছে। কুয়াশার মধ্যে মাটি একটু দেবে যাচ্ছে। আমার মাথায় তখন একটাই কথা, এটা মানুষ না। তিলওয়াতের আওয়াজ থেমে গেল। এখন শুধু নিস্তব্ধতা। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল, তারপর ঘাড় ঘুরিয়ে আমার জানালার দিকে তাকালো। আমার বুকের ভেতর যেন কিছু থেমে গেল। তার মুখ নেই, সাদা ফাঁকা চামড়ার মতো কিছু। সেখানে চোখ মুখ থাকার কথা, সেখানে শুধু অন্ধকার গর্তের মতো ছায়া। তবুও আমি নিশ্চিত ছিলাম সে আমাকে দেখছে। আমার মনে হচ্ছিল যদি এখন চিৎকার করি কেউ শুনবে না। পুরো গ্রাম যেন হঠাৎ অস্বাভাবিক নীরব। হঠাৎ সে দাঁড়ালো,
দুহাত উঠিয়ে মোনাজাতের ভঙ্গি করল। তার হাত লম্বা, আঙ্গুল অস্বাভাবিক সরু। আমি লক্ষ্য করলাম তার ছায়া নেই। চাঁদের আলো না থাকলেও আশেপাশে গাছের আবছা ছায়া আছে, কিন্তু তার কোনো ছায়াই নেই। ঠিক তখনই দূরে ফজরের আজান শুরু হলো। আজানের প্রথম শব্দ উঠতেই অবয়বটা কেঁপে উঠল, যেন বাতাসে ভেঙে যাচ্ছে। তার শরীরে ধোয়ার মতো ঝাপসা হাত লাগলো। হাত দুটো গলে যাচ্ছে কুয়াশার ভেতর। কয়েক সেকেন্ডের মধ্যে সে পুরো অদৃশ্য হয়ে গেল। উঠোন শুধু কাঁঠাল গাছ আর ভেজা মাটি। আমি তখনও জানালার পাশে দাঁড়িয়েছিলাম। হাঁটু কাঁপছে আমার। সাহস করে দরজা খুলে বাইরে গেলাম না। ভোর পর্যন্ত ঘরে বসে রইলাম। সূর্য ওঠার পরপরই বাইরে বের হলাম। যেখানে সে সিজদা করছিল সেখানে মাটিতে হালকা দাগ, পুরো হাতের ছাপ না, কিন্তু দুটো অস্পষ্ট চাপের মতো চিহ্ন। আমি মাটি ছুঁয়ে দেখলাম অস্বাভাবিক ঠান্ডা। দুপুরে পাশের বাড়ির এক চাচাকে ঘটনাটা বললাম। তিনি চুপ করে শুনলেন, তারপর বললেন, এই কাঁঠাল গাছটার নিচে আগেও এমন হয়েছিল। রাতের বেলা তিলওয়াতের শব্দ শুনেছি। আমি জিজ্ঞেস করলাম, মানুষ? তিনি ধীরে ধীরে মাথা নড়ালেন। সব জিনিস মানুষ না। তারপর থেকে আমি লক্ষ্য করছি, শীতের শেষ দিকে আমাবস্যার কাছাকাছি রাতগুলোতেও কখনো কখনো একই সময়ে ঘুম ভেঙে যায় আমার। আর খুব মনোযোগ দিয়ে শুনলে দূর থেকে ভেসে আসে ভারী তিলওয়াত। আমি আর জানালার কাছে যাই না, কিন্তু মাঝে মাঝে মনে হয় সে এখনো আসে, কাঁঠাল গাছটার নিচে দাঁড়ায়, নামাজ পড়ে, আর শেষ সিজদার পরে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখে কেউ তাকে দেখছে কিনা। সবচেয়ে ভয়ের বিষয়টা কি জানেন? আমি কখনো তাকে খারাপ কিছু করতে দেখিনি। সে শুধু ইবাদত করছিল। তবুও যখন গভীর রাতে হঠাৎ ঠান্ডা বাতাসে ঘুম ভেঙে যায় আর মনে হয় উঠোনে কেউ দাঁড়িয়ে আছে, তখন বুঝি কিছু উপস্থিতি আছেন যারা ক্ষতি করে না, কিন্তু তাদের দেখা মানেই মানুষের জন্য নয়। আর সেই রাতের পর থেকে আমি একটা জিনিস শিখেছি, সব নামাজি মানুষ নয়। তো এই ছিল আজকের ঘটনা। আমি প্রতিবার 4টে করে ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। তো কেমন লাগে আপনাদের কাছে ঘটনাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে হয়তো এখানেই বিদায় নিতে হবে। এরপরে আবার কখনো কোনো এপিসোডে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহ পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।